সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজের উদ্যোগে পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সমাজ কল্যাণ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। ইতোপূর্বে তোমাদের সাথে আমার যেই শ্রেণী কার্যক্রমে সাক্ষাৎ হয়েছে সেখানে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই অবগত যে আমরা সেখানে আলোচনা করেছিলাম সামাজিক বিজ্ঞানের সাথে বা সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সমাজকর্মের সম্পর্ক। তো সেটি আলোচনা করতে গিয়ে আমরা মূলত আগের লেকচারে দেখিয়েছিলাম যে সামাজিক বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়, সামাজিক বিজ্ঞান জ্ঞানের কোন শাখাগুলিকে কভার করে এবং কোন শাখাগুলির সাথে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক নিবিড়ভাবে রয়েছে। এবং ওই শাখাগুলির মধ্য থেকে একটি শাখা অর্থনীতির সাথে সমাজকর্মের কি সম্পর্ক সেটি আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে আহ্বান জানাবো একটি লেকচারে সংযুক্ত হওয়ার জন্য, যেখানে আমরা আলোচনা করব সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক আছে। আমরা জানি যে সমাজকর্মীদেরকে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের থেকে সহায়তা নিয়ে বা জ্ঞানের সাহায্য নিয়ে তার পেশাগত দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্রে দুটি বিষয়কে আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে সমাজকর্ম কি এবং সমাজকর্মের সাথে আমরা যার সম্পর্ক নিয়ে আলাপ করব তার কার্যক্রম বা পরিধি অথবা আলোচ্য বিষয়গুলি কি কি। ইতোমধ্যেই আমরা সমাজকর্ম সম্পর্কে আমার লেকচার সহ তোমরা অন্যান্য শিক্ষক মণ্ডলীর লেকচারেও সমাজকর্ম সম্পর্কে তোমরা অবগত হয়েছে। তো সমাজকর্ম সম্পর্কে এখানে নতুন করে আর আমি আসলে আলোচনাগুলি রিপিট করব না, শুধু একটি বক্তব্য বা একটি বাক্য বলেই আমি আসলে সমাজকর্মের আলোচনা শেষ করব। এখানে তোমরা যদি দেখে থাকো যে সমাজকর্ম হলো একটি পেশাদার সেবা ব্যবস্থা এটি পেশাদার সেবা ব্যবস্থা যা সমস্যাগ্রস্ত দেরকে সহায়তা করে। তাহলে সমাজকর্ম, তোমরা যদি সমাজকর্মের কনসেপ্টটা পরিষ্কার হই তাহলে আমরা সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক আছে সে সম্পর্কে আমরা সহজে আলাপ করতে পারবো বা সহজে বিষয়টিকে অনুধাবন করতে পারবো। তো আমরা এখানে তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটি হলো সমাজকর্ম হলো একটি পেশাদার সেবা ব্যবস্থা। তো এই পেশাদার সেবা ব্যবস্থায় সাধারণত এমন লোকদেরকে সেবা দেওয়া হয় যারা সমস্যাগ্রস্ত। এখন এই সমস্যাগ্রস্ত মানুষগুলিকে আবার তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করে সমাজকর্মের সেবাগুলি দেওয়া হয়। একটা হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি, আরেকটি হলো সমস্যাগ্রস্ত দল এবং সমস্যাগ্রস্ত কমিউনিটি। তো আমরা সেই আলোচনায় আজকে যাব না, যেহেতু এই সমস্যাগুলি সাধারণত আর্থসামাজিক, মনোসামাজিক অর্থাৎ মনোজগতের সমস্যা, সামাজিক সমস্যা, আর্থিক সমস্যা ইত্যাদি সমস্যা যা মানুষের জীবনকে নানানভাবে প্রভাবিত করে, ব্যক্তিকে তার যেই সক্ষমতা, তার যে অন্তর্নিহিত শক্তি, সেই শক্তি সম্পর্কে অবচেতন করে ফেলে, তার যে সক্ষমতা সেই সক্ষমতা সম্পর্কে অবচেতন করে ফেলে। তো আমরা এখানে সমাজকর্মের যে আলোচনাটি করব সেই আলোচনার মধ্য দিয়ে এটি বোঝানোর চেষ্টা করব যে সমাজকর্ম হলো ওই যে অবচেতন হয়ে যাওয়া, নিজের শক্তি সম্পর্কে না জানা, নিজের সক্ষমতা সম্পর্কে না জানা এবং নিজের যে দুরবস্থা আছে সেই দুরবস্থা কিভাবে সে কাটিয়ে উঠতে পারবে সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা না পাওয়া এমন মানুষগুলিকে পেশাদার সমাজকর্মীরা সহায়তা দিয়ে থাকে কিছু সুনির্দিষ্ট উপায়। তো এই সুনির্দিষ্ট উপায়গুলি
কি এটা তোমরা জানো যে এখানে সুনির্দিষ্ট 6টি মেথড বা পদ্ধতি অনুসরণ করে সমাজকর্মের সেবাগুলি দেওয়া হয়। আর এই 6টি মেথড বা পদ্ধতি যখন অনুসরণ করতে হয় তখন সমাজকর্মীকে অনেকগুলি টেকনিক বা কৌশল অবলম্বন করতে হয়। এই টেকনিক বা কৌশলগুলি অবলম্বন করতে গিয়ে সমাজকর্মীকে তার পেশাগত বিষয়ের বাইরে অন্যান্য বিষয়ের, অন্যান্য পেশার পারিপার্শ্বিক অবস্থা, বৈশ্বিক প্রেক্ষিত এসব বিষয় সম্পর্কে তার আসলে জ্ঞান অর্জন করতে হয়। তো এরকম একটি বিষয় হলো মনোবিজ্ঞান। তো আমরা আজকে জানবার চেষ্টা করব যে মনোবিজ্ঞান কি এবং মনোবিজ্ঞানের এই জ্ঞানগুলি একজন সমাজকর্মীর কেন প্রয়োজন। মনোবিজ্ঞানের মধ্যে মূলত আলোচনা করা হয় প্রেষণা, শিক্ষণ, ব্যক্তিত্ব, বুদ্ধি, আবেগ। তাহলে আমরা যদি দেখি যে সমাজকর্মের যেই সাবজেক্টের সাথে সমাজকর্মকে আমরা আসলে কম্পেয়ার করব বা সমাজকর্মের জ্ঞানের প্রয়োগটা দেখাবো, যে একজন সমাজকর্মীকে কেন মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হয়, সেটি যদি আমরা জানতে বা বুঝতে চাই বা জানাতে চাই, তাহলে যে বিষয়টি আমাদেরকে জানতে হয় সেটি হলো যে মনোবিজ্ঞানের মধ্যে আসলে কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। তো আমরা দেখলাম যে মনোবিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয় মূলত অনেকগুলি বিষয় সম্পর্কে। তার মধ্যে একটি আমরা উল্লেখ করেছি, প্রেষণা, শিক্ষণ, ব্যক্তিত্ব, বুদ্ধি, আবেগ, অনুভূতি। আমরা যদি এটার সাথে আরেকটি শব্দ যোগ করি, অনুভূতি। এই শিক্ষণের সাথে যদি আমরা আরেকটি শব্দ যুক্ত করি সেটি হলো বিকাশ। তাহলে এই বিষয়গুলি কি এবং এগুলির সাথে আসলে কিসের সম্পর্ক রয়েছে সেটি আমরা যদি বুঝবার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে মনোবিজ্ঞানের জ্ঞান একজন সমাজকর্মীকে কিভাবে সহায়তা করতে পারে বা কি কারণে একজন সমাজকর্মীকে এই মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হয়। প্রেষণা শব্দের ইংরেজি শব্দ হলো মোটিভেশন। তোমরা এখনকার যুগে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে অনেক মোটিভেশনাল স্পিকারদের সাক্ষাৎ মিলে, যারা মানুষকে উদ্দীপ্ত করা, মোটিভেশন তৈরি করবার জন্য, প্রেষিত করবার জন্য, কারো ভিতর প্রেষণা তৈরি করবার জন্য বক্তব্য দিয়ে থাকে। অর্থাৎ প্রেষণা হলো একটা মানুষের যে কর্মের প্রতি উদ্দীপ্ত হয়, একটা কাজ করবার প্রতি উৎসাহিত হয়, এই উৎসাহটা তৈরি করা। এই প্রেষণা পিছনে আবার একটা উদ্দীপক কাজ করে। এটি তোমরা পরবর্তীতে যদি তোমরা সাইকোলজি পড়ো তাহলে তোমরা হয়তো সেখানে জানতে পারবা যে প্রেষিত আচরণ করবার জন্য একটা উদ্দীপকের ভূমিকা থাকে। এখন উদ্দীপকটি যদি ইতিবাচক উদ্দীপক তোমাকে তাড়িত করে, তাহলে তোমার যে প্রেষণা তৈরি হবে সেটি আসলে ইতিবাচক প্রেষণা তৈরি হবে। আবার যদি উদ্দীপকটি নেতিবাচক উদ্দীপক তোমাকে তাড়িত করতে থাকে, তাহলে কিন্তু তোমার ভিতরে ধীরে ধীরে যে প্রেষণাটি তৈরি হবে সেটি একটি ক্ষতিকর বা নেতিবাচক প্রেষণা তৈরি হবে। তো এই প্রেষণা কিভাবে তৈরি হয়, প্রেষণা তৈরির পিছনে কি কাজ করে, অর্থাৎ একটি মানুষকে ভালো কাজের জন্য প্রেষিত করা বা তার প্রেষণা তৈরি করা, তাকে মোটিভেট করা কিভাবে করা যায়, এটি আসলে মনোবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেয়। সাইকোলজির মধ্যে আসলে এটি তোমাদের এই আলোচনার অন্তর্ভুক্ত না, তারপরেও আমি একটি ঘটনা বলি। বিজ্ঞানের একটি পরীক্ষা, ল্যাবরেটরিতে একটি পরীক্ষা হয়েছে। একটি ইঁদুরকে একটি বক্সের মধ্যে বন্দি রেখে, একটি খাঁচার মধ্যে বন্দি রেখে একটা ঘন্টায় বাড়ি দেওয়া হতো এবং এক টুকরা মাংস দেওয়া হতো। আবার আরেকটা বাড়ি দেওয়া হতো, একটা মাংস দেওয়া হতো। এবং ঘন্টায় বাড়ি দেওয়ার সাথে সাথেই ইঁদুরটা এক সময় বুঝে ফেললো যে তার জন্য মাংস আসতেছে এবং তার মুখে কিন্তু ওই ঘন্টায় বাড়ি দেওয়া মানেই তার লালা নিঃসরণ হতো। তো এক সময় দেখা গেল যে ঘন্টায় বাড়ি দেওয়া হয়েছে কিন্তু আর মাংস দেওয়া হয় নাই, তারপরে তার লালা নিঃসরণ হয়েছে। অর্থাৎ তার যে উদ্দীপকের ফলে তার ভিতরে একটা আচরণ অর্থাৎ প্রেষণা
তৈরি হয়ে যায়। তো এই প্রেষণা তৈরি হওয়ার কারণে সে কিন্তু পরবর্তী যে ক্রিয়া সেটি করে থাকে। তো এই প্রেষণাটা কিভাবে কাজ করে একজন মানুষের মধ্যে সে সম্পর্কে সঠিক গাইডলাইন যদি আমরা পেতে চাই, একজন সমাজকর্মীর এই বিষয়ের জ্ঞান অর্জন করা প্রয়োজন এবং একজন সমাজকর্মী মনোবিজ্ঞান শাস্ত্র অধ্যয়ন করলে এই সম্পর্কে সে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে। আর মনোবিজ্ঞানের যথাযথ জ্ঞান যদি তার না থাকে তাহলে কিন্তু সে এই এবং প্রেষিত আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কেও আসলে তার কোনো ধারণা থাকবে না। তো আমরা এরপরে দেখব শিক্ষণ। শিক্ষণ কিভাবে সাইকোলজির সাথে সম্পৃক্ত। শিক্ষণ এবং বিকাশ, আমি আরেকটি শব্দ লিখেছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যারা মানব সন্তান হিসাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, তো আমাদের এই ভূমিষ্ঠ হওয়ার একেবারে অর্থাৎ মায়ের গর্ভে আসার পর থেকে ধাপে ধাপে কিন্তু আমরা বিকশিত হচ্ছি। যদিও এটি অনেকটা প্রাণী বিজ্ঞানের আলোচনার মতো মনে হবে, কিন্তু আমি তোমাদেরকে এই আলোচনাটি রেখে গেলে অপূর্ণ রয়ে যাবে। তো আমরা যদি দেখি যে একটা মানব সন্তান তার বুড়ন মায়ের গর্ভে আসার পর থেকেই ওই অস্তিত্বের প্রতি আমাদের কিছু ডিমান্ড তৈরি হয়, তার কাছে আমরা কিছু আচরণ প্রত্যাশা করি। এই আচরণগুলি আমাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকার মানে হলো তার কাছে কিন্তু আমরা তার যে বিকাশ হচ্ছে, সে যে বিকশিত হচ্ছে, এই বিকশিত হওয়াটাকে আমরা প্রত্যাশা করি। এখন এই বিকশিত হওয়া মানসিক যে ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্ট, পাশাপাশি মানসিক ডেভেলপমেন্ট, এই যে মানসিক যে বিকাশ, এই বিকাশটি যদি যথাযথ না হয় তাহলে কিন্তু তার আসলে তার কাছে সমাজ যে প্রত্যাশিত আচরণ প্রত্যাশা করে সেই আচরণটি আসলে পাওয়া যায় না। মায়ের গর্ভে একটা সময় আমরা প্রত্যাশা করি যে মায়ের গর্ভের মধ্যে একটা শিশু যদি নড়াচড়া করে, ন্যূনতম আমরা ধরে নেই এক সময় এই প্রত্যাশাটাই থাকে যেন যে শিশুটা পৃথিবীতে আসছে সে যেন মায়ের গর্ভে অন্তত নড়াচড়া করে। একটা সময় তার প্রত্যাশাগুলি আমাদের পরিবর্তন হতে থাকে। জন্মলাভের পরে আমাদের একটা প্রত্যাশা থাকে সে কান্না করবে। 3 মাস সময় অতিবাহিত হইলে আমাদের আরেকটা প্রত্যাশা থাকে, 6 মাসের সময় আরেকটা প্রত্যাশা থাকে, 1 বছর হয়ে গেলে আমাদের প্রত্যাশা পরিবর্তন হয়। এক সময় আমরা চাই সে হাঁটুক, সে বসুক, সে হাঁটতে শিখুক, সে দৌড়াতে শিখুক, সে কথা বলতে শিখুক। অর্থাৎ এই যে প্রত্যাশাগুলি, এই প্রত্যাশাগুলির সাথে সম্পর্ক হলো বিকাশের। তাহলে বিকাশটা যেমন শারীরিক বিকাশ যদি সঠিকভাবে হয় তাহলে পাশাপাশি যদি তার শারীরিক বিকাশের যদি পাশাপাশি মানসিক বিকাশও সঠিকভাবে হয় তাইলে কিন্তু একটি মানব শিশু যথাযথ আচরণ করতে সক্ষম হয়। আর যদি সেটি করতে সক্ষম না হয় তাহলে দেখা যাবে যে আসলে মানব শিশু যেই প্রত্যাশা ছিল সমাজের, যেই প্রত্যাশা ছিল তার পরিবারের, যেই প্রত্যাশা ছিল মানব জগতে, সেই প্রত্যাশাটি পূরণ হবে না। তাহলে সাইকোলজি আমাদেরকে শেখায় যে আবার আমরা যে আচরণের কথা বলি, এই আচরণ একটা শিশু কোথা থেকে শিক্ষা লাভ করে? একটা শিশু আচরণ শিখে প্রধানত 2টা দিক থেকে। তার আচরণ শিক্ষার সোর্স হলো 2টি। তো এই 2টি সোর্স কি কি আমরা এখানে এটা মুছে ফেলি। আচরণ শিক্ষার 2টি সোর্স হলো, একটি হলো সহজাত, আরেকটি হলো সমাজ। সহজাত কিভাবে? অর্থাৎ জিনগতভাবে আমরা কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকি এবং আমাদের আচরণগুলি অনেক সময় জিনের দ্বারা প্রভাবিত হয়। দেখা যাবে যে আমাদের হাঁটা, চলা, কথা বলার ভঙ্গি, রাগ, ক্রোধ, ক্ষোভ, হাসি, আনন্দ ইত্যাদি প্রকাশের সাথে আমাদের যারা জিনগত বৈশিষ্ট্যের মিল আছে, আমার বাবা অথবা মা অথবা পূর্বপুরুষ, কারো না কারোর সাথে আমাদের এই যে আচরণের যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশের একটা মিল পাওয়া যায়। আমাদের উচ্ছ্বাসগুলি প্রকাশের ধরনের মধ্যে একটা সাদৃশ্য থাকে, আমাদের ক্রোধ প্রকাশের ধরনের মধ্যে একটি সাদৃশ্য থাকে, আমাদের রাগ ক্ষোভ প্রকাশের ধরনের মধ্যে একটা
সাদৃশ্য থাকে। এটি একটি দৃষ্টি দিলেই হয়তো বোঝা যাবে। আমাদের হাঁটার ধরন, আমাদের চলার ধরন, আমাদের হাত নাড়ানোর ধরন, এগুলি যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমাদের সহজাত কারো না কারোর সাথে আমরা জিনগত এই বৈশিষ্ট্যগুলির একটা সাদৃশ্য খুঁজে পাবো। আরেকটি জায়গা থেকে আমরা এই আচরণটা শিখি, সেটি হলো সমাজ। অর্থাৎ একই মানুষ ঢাকা শহরে আসলে যেই কাজ করে অবচেতন মনেই করে, আবার ঠিক গ্রামে গেলে কিন্তু সে তার উল্টো কাজ করে, অথবা গ্রামে থাকলে যেই কাজটি করে শহরে থাকলে দেখা যায় যে তার উল্টো কাজটি করে। তোমরা যেমন এখন ঘরের মধ্যে আছো, তোমাদের সহজাত আচরণগুলি যেই রকম হয়, হয়তো যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতা, এখন কলেজে নিয়মিত যাতায়াত করতা, তাইলে হয়তো তোমাদের আচরণগুলির মধ্যে আবার ভিন্নতা পরিলক্ষিত হতো। অর্থাৎ একটা মানুষ যেই আচরণগুলি করে তা হয়তো সে সহজাতভাবে পায়, অথবা সে সমাজ থেকে শিক্ষা লাভ করে। আমরা অনেক চেষ্টা করে ইংরেজি ভাষা সঠিকভাবে শিখতে পারি না, কিন্তু একটি শিশু খুব সহজেই বাংলা ভাষায় কথা বলে। একটি শিশু আমাদের কাছে দুর্বোধ্য চট্টগ্রামের ভাষায় কথা বলে। আমরা অনেক বড় মানুষ যেটি বুঝতে পারি না কি বলতেছে, কিন্তু একটা 10 বছরের শিশু কিন্তু সেই ভাষাটা রপ্ত করে ফেলে বা বুঝে ফেলে। তাহলে সে এটা কিভাবে শিখলো? সে এটা সমাজ থেকে শিখে, সে পাঠ্যপুস্তকেও শিখে নাই, অন্য কোথাও থেকে শিখে নাই, কিন্তু সেই ভাষাটাকে রপ্ত করে ফেলেছে। তো এই যে রপ্ত করার পিছনে যেটি ভূমিকা রাখে সেটি হলো তার এই সমাজ। তাহলে আমরা যে আচরণগুলি শিখি, এই আচরণগুলি মূলত আমরা দুইটা জায়গা থেকে শিখি, একটা হলো সমাজ আর একটা হলো সহজাত, অর্থাৎ জিনগতভাবে আমরা এটা পেয়ে থাকি। তাহলে এই আচরণ একজন মানুষের কিভাবে গঠিত হয়, কিভাবে আচরণগুলি পরিবর্তন করা যায়, আচরণের পিছনে কি কাজ, কোন জিনিসটি কাজ করে, সেই বিষয় সম্পর্কে যদি আমরা ধারণা নিতে চাই, তাহলে একজন মানুষকে মনোবিজ্ঞান সম্পর্কে আসলে জ্ঞান রাখতে হবে। আমরা যেটিকে পার্সোনালিটি বলি, ব্যক্তিত্ব বলি, এই ব্যক্তিত্বের গঠন, ব্যক্তিত্বের মানদণ্ড, এগুলি কিন্তু আমরা যদি শিখতে চাই বা বুঝতে চাই, তাহলে মনোবিজ্ঞান জানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তুমি কারোর সাথে একই ধরনের আচরণ করলে ভিন্ন 5 জন মানুষ 5 রকমের প্রতিক্রিয়া দেখায়। তুমি একজনকে ধমক দেওয়ার পরে সে হয়তো সেই ধমকটাকে পাল্টা একটা ধমক দিয়ে তোমাকে কাবু করবার চেষ্টা করে। কেউ হয়তো ধমকটাকে হাসি মুখে নিয়ে নেয় এবং সে এটাকে মনে রাখে এবং পরবর্তীতে এটার প্রতিকার করবার চেষ্টা করে। তো আবার কেউ হয়তো এটাকে হেসে উড়িয়ে দেয়। তাহলে এই যে মানুষ ভেদে একই আচরণের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়, এটি হলো ব্যক্তিত্বের ভিন্নতার কারণে। দেখো যে একজন হয়তো দেখা যাবে যে পরীক্ষায় ভালো ফলাফল করার পর সে আরো ভালো ফল করার জন্য উদ্দীপ্ত হয়েছে, অর্থাৎ এই একটি ভালো ফলাফল তাকে ভবিষ্যতে আরো ভালো করবার জন্য উদ্দীপনা তৈরি করেছে। আবার কারো ভিতরে দেখা যাবে যে একবার ভালো ফলাফল করার পর সে গা ছেড়ে দিয়েছে। আবার একবার খারাপ ফলাফল করার পরে সে পুনরায় ভালো ফলাফল করার জন্য উদ্দীপ্ত হয়েছে। কিন্তু আবার দেখা যাবে যে একজন খারাপ ফলাফল করার পরে সে হতোদ্দাম হয়ে গা ছাড়া ভাব দিয়ে সে যে না, আর পড়াশোনা আর আমাকে দিয়ে হবে না। এটা পিছনে কারণ কি? ঘটনা এক, কিন্তু প্রতিক্রিয়া হয় ভিন্ন ভিন্ন। কারণ হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হলো আলাদা আলাদা। এখন একজন মানুষের সফলতা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে তার ব্যক্তিত্ব কিভাবে গঠিত হয়েছে তার উপর। অর্থাৎ ব্যক্তিত্বের গঠন একজন মানুষের যে কাজের যে পরিধি, অর্থাৎ সে কি ভূমিকা রাখে, সেই ভূমিকাটা নির্ধারণ করে তার ব্যক্তিত্ব। তাহলে এই ব্যক্তিত্ব কিভাবে গঠিত হয়, এটি আসলে কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেয় যে একজন মানুষের ব্যক্তিত্ব গঠনের পিছনে কি কি জিনিস কাজ করে, কোন কোন বিষয়গুলি একটা ইতিবাচক ব্যক্তিত্ব তৈরিতে ভূমিকা রাখে, আবার কোন কোন বিষয় নেতিবাচক ব্যক্তিত্ব বিনির্মাণে ভূমিকা রাখে। তো এই ব্যক্তিত্ব সম্পর্কে যদি জানতে হয়, তাহলে একজন সমাজকর্মীকে অবশ্যই মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে। আরেকটি হলো বুদ্ধি।
তো বুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধির একটি মানদণ্ড আছে, তোমরা সাইকোলজি সম্পর্কে ন্যূনতম যাদের ধারণা আছে তারা জানো যে এটাকে বলা হয় বুদ্ধাঙ্ক, অর্থাৎ গাণিতিক মাপে ফেলে দেওয়া যায় যে তোমার বুদ্ধাঙ্কের হার কীরকম। তাহলে এই বুদ্ধি তৈরি হওয়ার পিছনে অথবা বুদ্ধি কিভাবে কাজ করে, একজন মানুষকে বুদ্ধি কিভাবে তাড়িত করে, বুদ্ধির প্রভাব একজন মানুষের জীবনে কতটুকু, এগুলিও যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদেরকে মনোবিজ্ঞানের পাঠ নিতে হবে। তাহলে আরেকটি আমরা বলছি আবেগ এবং অনুভূতি। আবেগ অনুভূতি খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক অন্যায্য কাজ করে ফেলি অনেক সময়, আবার আবেগ আছে বলেই আমরা অনেক কাজকে গুরুত্ব দিয়ে করে ফেলি। মা বাবার প্রতি ভালোবাসা, শিক্ষকের প্রতি ভালোবাসা, শিক্ষার্থীর প্রতি ভালোবাসা, এগুলির পিছনে দেশের প্রতি ভালোবাসা, গুণীজনদের প্রতি ভালোবাসা, এগুলির পিছনে কিন্তু একটি আবেগ কাজ করে। যদি ওই ইতিবাচক আবেগটি তৈরি করা না যায় তাহলে কিন্তু আমরা আসলে এই মানুষ বলতে যা বোঝায় সেটি আর থাকবে না, আমরা একটি রোবটে পরিণত হয়ে যাব। আবার এই আবেগ অনেক সময় আমাদেরকে বিপদগামী করে ফেলে। যেমন তরুণ তরুণীদের মধ্যে যে সম্পর্ক রয়েছে বা এর বাইরেও বন্ধুত্ব রয়েছে, হ্যাঁ, তো এই নানা রকম সম্পর্ক, পারিপার্শ্বিক অবস্থা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, এখানে আবেগ অনুভূতির যেমন স্থান রয়েছে, এই আবেগ অনুভূতি যেমন অনেক সময় ইতিবাচক দিককে মানুষকে তাড়িত করে, তেমনিভাবে আবেগের বশবর্তী হয়েও আমরা অনেক সময় অনেক পাপাচার, অনেক অন্যায্য কাজ, অনেক অন্যায় কাজ, অনেক অপরাধমূলক কাজের সাথেও যুক্ত হই। অর্থাৎ আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ফলে অনেক সময় দেখা যায় যে আমরা যেটি আমাদের হওয়ার কথা সেটি হয় না, যেটি হওয়ার কথা ছিল না সেটি হয়ে যায়। তো এরকম একটি বাস্তবতায় এই আবেগ সম্পর্কে, আবেগের পিছনে কি কাজ করে, আবেগের ফলে কি হতে পারে, আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এসব বিষয় সম্পর্কে আসলে মনোবিজ্ঞান আলোচনা করে। এখন আমাদের জানার বিষয় হলো মনোবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যেটিকে আচরণের বিজ্ঞান বলা হয়। তোমরা যারা তোমাদের এমসিকিউ পরীক্ষা হয় সেখানে বিশেষ করে সাইকোলজি বানানটি অনেক সময় আসে পরীক্ষায়। তো মনোবিজ্ঞান বা প্রেষণা, মনোবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেয় প্রেষণা সম্পর্কে, শিক্ষণ সম্পর্কে, বিকাশ সম্পর্কে, আমাদের যে মানসিক বিকাশ, হিউম্যান ডেভেলপমেন্ট আমরা যাকে বলি, ব্যক্তিত্ব সম্পর্কে, বুদ্ধি সম্পর্কে এবং আবেগ অনুভূতি সম্পর্কে, সবগুলি মিলে একত্রে এই মনোবিজ্ঞানকে বলা হয় আচরণের বিজ্ঞান। অর্থাৎ আমরা যে বিহেভিয়ারটা করি, আমাদের যে বিহেভিয়ারটা প্রকাশিত হয়, এই বিহেভিয়ারের টোটাল প্যাটার্নটাকে আমরা যে শাস্ত্রের মধ্যে নিয়ে যেতে পারি সেটাকে বলা হয় সাইকোলজি। তো এখন আমরা জানবার চেষ্টা করব যে একজন শিক্ষার্থীকে, সমাজকর্মের শিক্ষার্থীকে কেন মনোবিজ্ঞান পড়তে হবে। সমাজকর্ম এবং মনোবিজ্ঞান, অর্থাৎ একজন সমাজকর্মীকে কেন মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হয় সেটি আসলে আমরা এখন জানবার চেষ্টা করব। এই মনোবিজ্ঞানের মধ্যে মানব বিকাশ সম্পর্কিত জ্ঞান রয়েছে, অর্থাৎ মানুষের বিকাশ সংক্রান্ত জ্ঞান আছে। আর এই সমাজকর্মীকে মানব বিকাশ সম্পর্কিত জ্ঞান। তো মানব বিকাশ সম্পর্কিত জ্ঞান, মানব বিকাশ সম্পর্কিত জ্ঞান সম্পর্কে জানার জন্য একজন সমাজকর্মীকে সাইকোলজি অধ্যয়ন করতে হয়। তাহলে একজন সমাজকর্মীকে অবশ্যই জানতে হবে মানুষের বিকাশ কিভাবে সম্পাদিত হয়। অর্থাৎ বিকাশ সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে তাহলে কিন্তু সে আসলে কখনোই একজন সেবাগ্রহী তাকে
পর্যাপ্ত অর্থাৎ প্রয়োজনীয় সেবা দিতে সমর্থ হবে না। প্রয়োজনীয় সেবা দিতে হলে তাকে অবশ্যই বিকাশ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আচরণের জৈবিক ভিত্তি সম্পর্কে জানা। আচরণে আমরা জৈবিক না লিখি, ভিত্তি সম্পর্কে জানা, অর্থাৎ একজন মানুষ তার আচরণের পিছনে কি কাজ আছে, কি ভূমিকা রাখে সে সম্পর্কে জানার জন্য তাকে অবশ্যই আচরণের ভিত্তি সম্পর্কে জানা, অর্থাৎ একজন মানুষ যে আচরণগুলি করে এই আচরণের পিছনে কি কাজ করে, আচরণ করার আচরণের পটভূমি সম্পর্কে যদি না জানা যায় তাহলে কিন্তু তার আচরণ ভালো না খারাপ, বা এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে, অথবা এই আচরণের কোনো সমস্যা থাকলে সেটা কিভাবে সমাধান করা যাবে সে সম্পর্কে একজন সমাজকর্মী সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না। এই দিক নির্দেশনা দেওয়ার জন্য তাকে আচরণের ভিত্তি সম্পর্কে জানতে হবে। মানব অভিজ্ঞতা জানা। মানব অভিজ্ঞতা অর্থাৎ মানব জীবনের যে অভিজ্ঞতা আছে, মানুষের আদি উৎস এবং মানুষের আচরণের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, এই সম্পর্কে যদি জানতে হয় তাহলে সাইকোলজি বা মনোবিজ্ঞান সম্পর্কে জানতে হবে। সামাজিক আন্তঃক্রিয়া সম্পর্কে জানা। তাহলে একজন সমাজকর্মীকে জানতে হবে মানব বিকাশ সম্পর্কে, মানুষের আচরণের ভিত্তি সম্পর্কে, মানব অভিজ্ঞতা সম্পর্কে, এবং সামাজিক যে আন্তঃক্রিয়া, পরস্পরের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া করে মানুষ, এই ক্রিয়ার যে আন্তঃক্রিয়া, পারস্পরিক যেই কার্যক্রম সম্পাদিত হয়, একজনের সাথে আরেকজনের যে আচরণের বহিঃপ্রকাশ হয়, সেই সম্পর্কে একজন সমাজকর্মীকে জানতে হবে। আরেকটি হলো একদম বেসিক কারণ যেটি, সেটি হলো সমস্যার কারণ উদ্ঘাটন। সমাজকর্মীকে যখন কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তির একটা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য কাজ করতে হয়, তখন তাকে প্রথমে যে কাজটি করতে হয় সেটি হলো সমস্যার পিছনে কি কাজ করছে সেটিকে উদ্ঘাটন করা। সেটি যদি উদ্ঘাটন করা সম্ভব হয় তাহলে কিন্তু সমস্যা অনেকাংশে সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়। আর যদি সেটি উদ্ঘাটন করা সম্ভব না হয় তাহলে কিন্তু এই সমাধানের রাস্তাটি আসলে অধরা থেকে যায়। তো সে কারণে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো একজন সমাজকর্মী এই নানাবিধ কারণে সমাজ অর্থাৎ মনোবিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করবে। আর সমাজকর্মের যে পদ্ধতি আছে, সমাজকর্মের যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলি সম্পর্কে যদি পদ্ধতিগুলির প্রয়োগ ঘটাতে হয়, পদ্ধতিগুলি সম্পর্কে তোমরা পরবর্তী অধ্যায়ে জানবে। 6ষ্ঠ অধ্যায়ে আছে, সেখানে 6টি পদ্ধতি আছে, 3টি মৌলিক পদ্ধতি এবং 3টি সহায়ক পদ্ধতি। এই 6টি পদ্ধতির যদি প্রয়োগ ঘটাতে চাই আমরা, এই 6টি পদ্ধতির প্রয়োগ ঘটাতে চাইলে 6টি পদ্ধতির প্রয়োগ ঘটানোর জন্য যে কলা কৌশল টেকনিকগুলি অবলম্বন করতে হয়, সেক্ষেত্রে সমাজকর্মীকে অবশ্যই সাইকোলজির জ্ঞান অর্জন করতে হবে। এতদ সত্ত্বেও আবার সাইকোলজিকে কিন্তু সমাজকর্মের সাথে মিলিয়ে ফেলা যাবে না। অনেক মিল থাকার পরেও সমাজকর্মের সাথে দেখা যায় যে সাইকোলজির কিছু অমিল বা অসাদৃশ্য রয়েছে। কারণ হলো সমাজকর্ম হলো সমাজের সার্বিক দিকগুলি নিয়ে একজন মানুষের সমাজের নানান যেই দিক রয়েছে, কর্মমুখী জীবন রয়েছে, সবগুলিকে ইন্ডিকেট করে। কিন্তু সাইকোলজি শুধু মানুষের আচরণ নিয়ে কাজ করে। তার মানে এখানে অর্থাৎ মনোবিজ্ঞান সমাজকর্মের যতগুলি আলোচ্য বিষয় বা আছে তার একটি জিনিসকেই মূলত কাজ করে, একটি সেন্টারকে কেন্দ্র করে আসলে মনোবিজ্ঞান সেই কাজটি করে। তো মনোবিজ্ঞান শুধু সমাজকর্ম যেই বিষয়গুলি নিয়ে কাজ করে তার মধ্যে মানুষের আচরণ সংক্রান্ত বিষয় সম্পর্কে
দিক নির্দেশনা দেয়। সেদিক থেকে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানের পরিধি সমাজকর্মের পরিধির তুলনায় সংক্ষিপ্ত, অর্থাৎ সমাজকর্মের পরিধি মনোবিজ্ঞানের পরিধির চেয়ে ব্যাপক। আর মনোবিজ্ঞানের মধ্যে যেমন মানুষের আচরণের পাশাপাশি অন্যান্য প্রাণীর আচরণ সম্পর্কেও কিন্তু কিছু কার্যক্রম পরিলক্ষিত হয়, কিন্তু সমাজকর্ম শুধু কিন্তু মানুষের জীবন ধারণ অথবা সমস্যা সম্পর্কে কাজ করে থাকে। সমাজকর্ম সাধারণত একটি সমন্বয় ধর্মী সামাজিক বিজ্ঞান, আর মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ কেন্দ্রিক একটি সামাজিক বিজ্ঞান। যে কারণে মনোবিজ্ঞানের যে কাজের ক্ষেত্র সেটি সমাজকর্মের কাজের ক্ষেত্র তুলনায় কিছুটা সংক্ষিপ্ত বা এবং সংক্ষেপিত। তো এই দিক থেকে একটু অসাদৃশ্য বা অমিল রয়েছে। তো সেই দিক থেকে আমরা যেটি বলবার চেষ্টা করি সেটি হলো একজন শিক্ষার্থীকে সমাজকর্মের জ্ঞান অর্জন করতে হলে বা সমাজকর্মের পেশাদারি সেবা দিতে হলে, সমাজকর্মকে অ্যাপ্লাই করতে হলে তাকে মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হয়। তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করব। তো তোমাদের কাছে যেটি আজকের বার্তা সেটি হলো একজন শিক্ষার্থীকে, সমাজকর্মের শিক্ষার্থীকে মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হয় এবং কি কারণে জ্ঞান অর্জন করতে হয় সেটি আমরা বললাম। পরীক্ষায় হয়তো যে সৃজনশীল প্রশ্ন হয় সেখানে হয়তো উদ্দীপকে দেখানো হয় যে কোনো একটি বিষয় সম্পর্কে বলা হয়, সেখানে হয়তো মনোবিজ্ঞানের দিকে কিছু ইঙ্গিত থাকবে, তোমাকে হয়তো জানতে চাওয়া হবে যে উদ্দীপকে কোন বিষয়ের দিকে ইঙ্গিত আছে, তোমার বলতে হবে যে সেখানে মনোবিজ্ঞানের প্রতি ইঙ্গিত আছে। যদি রাষ্ট্রবিজ্ঞানের দিকে ইঙ্গিত থাকে তাহলে রাষ্ট্রবিজ্ঞানের কথা বলতে হবে, যদি অন্য কোনো বিজ্ঞানের দিকে ইঙ্গিত থাকে তাহলে সেগুলির কথা বলতে হবে। আর এমন পরিস্থিতিতে অর্থাৎ সেটার সাথে এখন পরবর্তী প্রশ্ন হবে যে ইঙ্গিতকৃত বিষয়ের সাথে সমাজকর্মের কি সম্পর্ক আছে। তাহলে তুমি যদি মনোবিজ্ঞানকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারো তাহলে মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের কি সম্পর্ক আছে সেটি আইডেন্টিফাই করতে পারবা। যদি তুমি মনোবিজ্ঞানকে ভুলক্রমে অর্থনীতি বা পৌরনীতি অথবা সমাজবিজ্ঞান বা অন্য নামে চিহ্নিত করে ফেলো তাহলে কিন্তু তোমার পরবর্তী প্রশ্নের যেই জবাব সেটিও ভুল হয়ে যাবে। এই কারণে আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রত্যেকটা বিষয়ের, এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলি খুব ভালো করে জানবে এবং একটা মনোবিজ্ঞান হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলি ভালো করে জানা থাকলে তুমি সহজে ধরতে পারবা যে উদ্দীপকে আসলে মনোবিজ্ঞান সম্পর্কে আলাপ করা হয়েছে। তো তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা খুব দ্রুতই একটি স্বাভাবিক শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি।